সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন স্বপ্নধারা নিউজ আর এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার হাসপাতাল বাবলি ইয়াসমিন। পুরো আয়োজন জুড়ে আছি আপনাদের সঙ্গে। রাজনীতিতে আসলে নানান ঘটনা ঘটছে, নানান ইস্যু আমরা দেখতে পাচ্ছি চারদিকে। বিশেষ করে যদি বলতে হয়, দেশব্যাপী নানান অস্থিরতা চলছে, সেই সাথে বিক্ষোভ চলছে কোথাও কোথাও, আবার দেখছি আমরা অবস্থান কর্মসূচি, ভাঙচুর চলছে। 32 নম্বর ভাঙচুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি অপারেশন ডেভিল হান্টের সূচনা। সেই সাথে আজকের গুরুত্বপূর্ণ ঘটনা যদি বলতে চাই, তাহলে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। এর সব কিছু নিয়ে আজ আমি আলোচনা করব। জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে শুরু করি, কেননা আজকে যেহেতু জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার সাথে, অনেকগুলো সিদ্ধান্ত এসেছে সেখান থেকে। বিশেষ করে আমরা যেটি গণমাধ্যমের মাধ্যমে যেটি জানতে পারছি যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে এবং সেটি নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে, তেমনটিই জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়, এমন কথাও বলা হয়েছে আপনাদের দলের পক্ষ থেকে। কেমন ছিল আজকের বৈঠক, কতটুকু জানতে পারলেন, ফলপ্রসূ কতটা হলো? জি, আপনাকে ধন্যবাদ। আজকের যে আলোচনাটা সমসাময়িক সময়ের আমার মনে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সফল আলোচনা হয়েছে। যে বিষয়টি নিয়ে কিছুটা অনিশ্চয়তার মধ্যে দেশবাসী ছিল, যে কবে, কখন, কিভাবে জাতীয় সংসদের নির্বাচন হবে। যদিও সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস 2 দিন আগে পূর্বের কথা থেকে কিছুটা স্পষ্ট করে তিনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই, মানে এই বছরের ডিসেম্বরের মধ্যেই আগামী জাতীয় সংসদের নির্বাচনটা হবে। এটা এক ধরনের সিদ্ধান্তমূলক বলে আমার কাছে মনে হয়েছে। তো আজকে বিএনপির মহাসচিবের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে বৈঠক করেছে। এখানে যে বিষয়টি প্রধান উপদেষ্টা এই আলোচনায় স্পষ্ট করেছেন, সেটি যে নির্বাচন হচ্ছে এবং তা আমরা ধরে নিতে পারি যে ডিসেম্বরকে কেন্দ্র করেই তাহলে সরকারের পক্ষ থেকে আগানো হচ্ছে। হ্যাঁ, এটা ধরে নেন, মানে প্রধান উপদেষ্টা এই কথাটাই বলেছেন এবং আমাদের বিএনপির মহাসচিবও সেটি মানে আলোচনার শেষে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথাটা উল্লেখ করেছেন। এবং সেখানে আরেকটি কথা আসছে, সেটি হচ্ছে আমাদের পক্ষ থেকে, মানে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করেই বলা হয়েছে যে জাতীয় সংসদের নির্বাচনের আগে, মানে সংবাদ মাধ্যমে কিছু কিছু কথা এসছে যে তার আগে স্থানীয় সরকারের নির্বাচন নয় হতে পারে, কিন্তু এটা আজকে স্পষ্ট করে মানে সিদ্ধান্তমূলকভাবেই এসছে এবং বিএনপি উল্লেখ করেছে তার আগে কোনো নির্বাচন। এটি কি আপনাদের পক্ষ থেকে বক্তব্য, নাকি প্রধান উপদেষ্টাও এটি নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে সেখানে? আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এর আগে অন্য কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তবে আমি এখানে আপনাদের এই মিডিয়া হাউসে আসার পরে গেস্ট রুমে যখন আমরা বসেছিলাম, তখন একটা নিউজ দেখেছি যে যেখানে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে, সেখানে তার বরাতে, অর্থাৎ তার প্রেস সচিবের বরাতে একটা নিউজ টেলিভিশনে ক্রোলে আসছে যে যদি সকল রাজনৈতিক দল একমত হয়, তো বাসের থেকে কুঞ্চিত দর একটু বেশি আমার কাছে মনে হয়েছে। সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা যেটা বলছেন এবং অন্যতম প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি তার প্রতিনিধি দলের সামনে যে বিষয়টি স্পষ্ট করছে, সেখানে প্রেস সচিব এই ব্যাখ্যা কি করে দিলেন আমার কাছে খুব স্পষ্ট না। তবে আপনাদের এটিএন নিউজের এই নিউজটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে এতে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। আচ্ছা, আরেকটি বিষয় ছিল, সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার যেমন আশ্বাস দিয়েছেন, তেমনি 15ই ফেব্রুয়ারির মধ্যে একটা রোড ম্যাপ দিতে পারেন, এমনটাও বলেছেন জনাব মির্জা ফখরুল ইসলাম। এটি নিয়ে কি একটু বিস্তারিত জানতে পারবো আপনার কাছে? এটা সকল রাজনৈতিক দল কিন্তু দীর্ঘ প্রায় 4-5 মাস ধরেই সরকারকে অনুরোধ করছে যে সরকার একটা রোডম্যাপ দিক, তার উপরে ভিত্তি করে মানে নির্বাচন কেন্দ্রিক সব বিষয়গুলো যেন এগিয়ে যেতে পারে। এই জিনিসটাই স্পষ্ট করে এখনো বর্তমান সরকারের পক্ষ থেকে দেওয়া হয় নাই। তো এই আলোচনাটাও সেখানে উঠেছে এবং সম্ভবত
আগামী দিনগুলোতে এই বিষয়গুলো আরো স্পষ্ট হবে। 15 তারিখ বা সমসাময়িক 2-1 সপ্তাহের মধ্যে এটা পরিষ্কার হবে। জি, ধন্যবাদ জনাব সাইফুল হক। আপনার কাছে আসি, যেমনটি জনাব শামসুজ্জামান দুদু বলছিলেন প্রেস সচিবের বক্তব্য ধরে, যে সব রাজনৈতিক দল যদি একমত হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে আপত্তি নেই সরকারের। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর তিনি সংবাদ সম্মেলনে এই কথাটি আসলে বলছিলেন। সেখানে সব দলের ঐক্যমতের প্রশ্ন যখন আসছে, তখন জামাতের দিক থেকে আবার একটু ভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি। তারা বলছে যে প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় সংস্কার ছাড়া যদি নির্বাচন দেওয়া হয় এই মুহূর্তে, তাহলে সেটি অনেকটা আত্মঘাতী হবে, বা এমনও বলেছেন যে গণহত্যাও হতে পারে। আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন শামসুজ্জামান দুদু ভাই। আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। যেটা আপনি উল্লেখ করছিলেন যে বিএনপির প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে কি হয়েছে, বিএনপির মহাসচিব এটা গণমাধ্যমে তিনি এটার সার কথাটা তিনি উল্লেখ করেছেন। আমি যেটুকু দেখার সুযোগ হয়েছে, প্রায় সমস্ত গণমাধ্যমে একই টিউনে তারা সংবাদটি প্রকাশ করেছেন যে প্রধান উপদেষ্টা এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যাপারে তারা একটা প্রস্তুতি তারা গ্রহণ করছেন। যেটা আপনি উল্লেখ করছিলেন আপনার প্রারম্ভিক বক্তব্যে, তার মানে নির্বাচন সংক্রান্ত যেটা অস্পষ্টতা ছিল, কিছুটা দোলাচল ছিল, দ্বিধা ছিল, আজকের এই বৈঠকের মধ্য দিয়ে সরকারের লক্ষ্য এবং ইচ্ছাটা তিনি মনে আরেকটু খুব স্পষ্ট করে তিনি এটা ব্যক্ত করেছেন। তারপরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, তিনি এখানে আবার একটা যদি যুক্ত করেছেন, যেটা আমরা এ পর্যন্ত অন্য কোনো মিডিয়াতে বিএনপির বরাতে যে সমস্ত সংবাদগুলো এসছে সেখানে এই ধরনের কোনো সংবাদ আমরা দেখিনি। যদি সকল পক্ষ একমত হয়, সকল পক্ষ বলতে তো এরকম দাঁড়াবে যে কিছু কিছু দলের তো কেউ কেউ চাইতে পারেন যে আরও 2 বছর পর্যন্ত সরকার থাকুক, 3 বছর পর্যন্ত থাকুক, কেউ কেউ বলতে পারেন 4 বছর 5 বছর পর্যন্ত থাকুক। তাহলে সকল পক্ষ বলতে কি সেটা খুব স্পষ্ট করে কথাটা বলা দরকার। প্রেস সচিবের কিছু কিছু বক্তব্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, আর যেটা দুদুভাই একটু তিনি একটা বেশ কিছুটা রসিকতা করে উল্লেখ করছিলেন। তিনি এটাকে ব্যাখ্যা করতে যে অনেক সময় তার প্রকৃত অর্থটা অনেক সময় সেখানে মানে ভুলভাবে উত্থাপন হচ্ছে, যেটা সরকারের রাজনৈতিক অবস্থানকে বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ করে তুলছে এবং জনমানুষের মধ্যে অপ্রয়োজনীয় দ্বিধা এবং সন্দেহ তারপরে তৈরি হচ্ছে। এইসব ব্যাপারগুলো তাদের মধ্যে কি আলোচনা হয়েছে সেটা তো আমরা বলতে পারবো না, প্রেস যেটুকু এসছে এটুকু আমরা বলতে পারবো, এটা একটা। আর আপনি জামাতের কথা উল্লেখ করছিলেন বা অন্যান্য কথা যেটা বলছিলেন, সমস্ত রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ যারা লড়াই ছিলেন, যারা আন্দোলনে ছিলেন বা রাজনৈতিকভাবে যারা এখানে ভূমিকা পালন করছেন, প্রত্যেকটা রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ সংস্কারের পক্ষে প্রত্যেকের অবস্থান আছে। অনেকগুলো প্রশ্ন আছে যেসব ব্যাপারে আমাদের মধ্যে মতৈক্য আছে। ইতিমধ্যে আমরা সরকার বলবার আগেই জাতীয় পর্যায়ে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য কি কি সংস্কার দরকার, কোথায় কি পরিবর্তন দরকার, কোথায় কি রূপান্তর দরকার, এইসব ব্যাপারে আমাদের পাবলিক স্ট্যান্ড আছে, কমিটমেন্ট আছে। গত 2-2.5 বছর ধরে পাবলিকলি এটা আমরা বলে আসছি। এর বাইরে আমরা বলেছি যে আরও কিছু বিষয় আছে, নিশ্চয়ই এটা নিয়ে জাতীয় ঐক্যমত কমিশন যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করবেন তখন বিষয়গুলো আরও বেশি স্পষ্ট হবে। কথাটা কেন উল্লেখ করলাম যে আমরা সংস্কার বাদ দিয়ে কেউ কোনো নির্বাচনের কথাটা কেউ আলোচনা করছেন না। শেখ হাসিনার সরকার রেজিম তারা যেখানে নিয়ে গিয়েছিলেন একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য, নির্বাচন কমিশন, গোটা সরকার, প্রশাসন থেকে শুরু করে অনেকগুলো জায়গাতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রশ্ন আছে। এই পরিবর্তন বা সংস্কারগুলো না হলে গণতান্ত্রিক নিরপেক্ষ বা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনটা করা সম্ভব হবে না। যদি জানতে চাই, সুতরাং এই ব্যাপারে ডিসেম্বরে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে আমাদের হাত থেকে 2 মাস চলে গেছে, সামনে রমজান আছে, ঈদ আছে, দুটো ঈদ আমরা পাবো।
প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় যে সংস্কারের কথা বলা হচ্ছে ডিসেম্বরের নির্বাচন হলে এই সময়ের মধ্যে সেটি করা সম্ভব হবে কি? না না, আমি ইতিমধ্যে বহু জায়গায় বলেছি, আপনার অনুষ্ঠানে বলতে চাই, আমি মনে করি আমাদের হাতে যে সময় আছে এই সময়টা, কারণ সরকার আগামী, আপনার এখানে আসতেই দেখছিলাম যে 15 তারিখে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রথমত রাজনৈতিক দলগুলোর সাথে তারা প্রথম বৈঠক করবেন। আপনার এখানে সেই নিউজটা আমি লক্ষ্য করলাম। তার মানে তারা যদি ওদিন থেকে শুরু করেন, আমি মনে করি 1.5 থেকে 2 মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনা করে ন্যূনতম বোঝাপড়ার জায়গাটা এটা আসাটা সম্ভব। যদি সরকার রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকে, আমি মনে করি এমনকি 1 থেকে 1.5 মাসের মধ্যে এই জায়গাটা আমরা একটা ঐক্যমতের জায়গায় আমরা আসতে পারবো। 2 হচ্ছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই তারা খসড়া ভোটার তালিকা তারা দিয়ে দিয়েছেন, বাড়ি বাড়ি যে কাজটাও তারা ইতিমধ্যে তারা সম্পন্ন করেছেন। এখন গুরুত্বপূর্ণ কেউ যদি বাকি থাকে, ভোটার তালিকায় তার নাম ওঠেনি, সেক্ষেত্রে কি করতে হবে নির্বাচন কমিশন থেকে স্পষ্ট করে সে কথাটা বলা হয়েছে। এই কাজটা 1 থেকে 2 মাসের বেশি লাগবার কথা না। তার অর্থ হচ্ছে যে আগামী 3-4 মাসের মধ্যে সরকার, নির্বাচন কমিশন তাদের দিক থেকে প্রয়োজনীয় যে প্রস্তুতি আর সেটা সম্ভব। সরকার বলতে বিশেষ করে প্রশাসন, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে বেসামরিক প্রশাসন যারা কাজ করবেন, তাদেরকে আপনি প্রয়োজনীয় তাদের দায় দায়িত্ব, তাদের পেশাদারিত্বের প্রশ্ন, যেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় ধরনের কোনো বিতর্ক থাকবে না, আপত্তি থাকবে না, আমি মনে করি এগুলো এর মধ্যে করা সম্ভব। সেদিক থেকে এমনকি ডিসেম্বরের আগেও যদি সদিচ্ছা থাকে, কাজের গতি বাড়িয়ে, আমি প্রায় বলি কাজের গতির মধ্যে ডাবল ইঞ্জিনের গতি যদি যুক্ত করতে পারেন, এমনকি এর আগেও করাটা সম্ভব। অসংখ্য ধন্যবাদ। শামসুজ্জামান দুদু, একই বিষয় নিয়ে আপনার কাছেও যদি জানতে চাই, আপনি কি মনে করছেন যে এই যে নানান পরিস্থিতির কথা আমি একেবারে শুরুতেই আলোচনা করছিলাম, এত কিছুর মধ্যে ডিসেম্বরকে যদি নির্বাচনের ডেট ধরা হয়, সেক্ষেত্রে কতটা সম্ভব হবে প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে? এটা সম্ভব, কারণ সরকারের মেয়াদ 6 মাস গেলেও আমার ধারণা তারা বসে নাই। কাজের অগ্রগতি কেমন দেখছেন? আসলে অগ্রগতি একেবারেই মানে জনসম্মুখে হয়তো অত স্পষ্ট হয় নাই, হয়তো কোনো জায়গায় বিতর্ক থাকবে। তবে তারা এত বড়, যেটা আমি শুধু নির্বাচনের প্রশ্নটাও সামনে নিয়ে আসি, নির্বাচন সংক্রান্ত যেমন একটা নির্বাচন কমিশন গঠন, ভোটার লিস্ট ব্যাপারে তৈরি করার প্রশ্নে, এবং নির্বাচন কমিশন ইতিমধ্যে সরকারের মানে সময়ের প্রশ্নটা তারা কিন্তু এক ধরনের অপেক্ষামান, এবং তারা স্পষ্ট করে বলেছে সরকার সিদ্ধান্ত হলে আগামী ডিসেম্বরের মতো নির্বাচন সম্ভব। এটা কিন্তু তারাও বলেছে সরকার সিদ্ধান্ত নিলে। তো এই সব কিছুই তো সরকারেরই কার্যক্রমের একটি অংশ, নির্বাচন কমিশন তো সরকারের বাইরে না। সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে কিছু কাজ হয়নি তা না। যদি আমি একটা সিদ্ধান্ত নিই, যেটা প্রধান নির্বাচন কমিশন উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন, এবং বিএনপিকে আশ্বস্ত করেছেন অন্যান্য রাজনৈতিক দলগুলোতে তারা বসবেন 15 তারিখের মধ্যেই, তাহলে যে সময়টা আছে, হ্যাঁ রোজার মাস একটু কাজ কম হতে পারে, কিন্তু একেবারে কাজ হবে না আমার কাছে মনে হয় না সরকারি পর্যায়ে। আর যদি ডিসেম্বরকে টার্গেট করি, তাহলে অন্যান্য যে প্রয়োজনীয় কাজগুলো, সেটা সংস্কার বলেন বা অন্যান্য যে বিষয়গুলো, সেগুলো যদি মাথায় নেওয়া যায়, আর রাজনৈতিক দলগুলো তো সবাই মানে এটাকে কি বলবো, অভ্যুত্থান পরবর্তীতে একটা ঐক্যবদ্ধভাবে তাই সরকারকে সমর্থন করেছে, নিজস্ব মতামত খুব একটা ভিন্ন মত পোষণ করেছে আমি খুব একটা দেখি নাই। হয়তো তার দলীয়ভাবে হয়তো ভিন্ন মত পোষণ করতে পারে, কিন্তু জাতীয় প্রশ্নে তারা কম বেশি একই মতামত প্রকাশ করে। এখন তাহলে পরে যেমন এই যে কিছু বিশৃঙ্খলা হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে সরকার সহ সকল রাজনৈতিক দল একটা জায়গায় এসে দাঁড়াইছে যে বিশৃঙ্খলটা জাতীয় অগ্রগতির প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে এটা কাজে আসবে না, এই একটা জায়গায় কিন্তু সবাই একমত হয়েছে। এবং আজকে দেখলাম একজন উপদেষ্টা বলেছেন, মবের বিরুদ্ধেই বলেছেন। আচ্ছা, হ্যাঁ, তো উপদেষ্টা মাহফুজ বলেছেন, মাহফুজ সাহেব। তো এই যে বলাটা, তো সরকারের সে একটা অংশ তো শক্তভাবে দৃঢ়তার সঙ্গে হচ্ছে, এবং এমনকি প্রধান উপদেষ্টা এই কথার একই কথা বলেছেন
যে কোনোভাবে এটা টলারেন্সে থাকবে না। আর হ্যাঁ, ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাও হয়তো একটু দেরি করেছে, সেই জায়গায় সমালোচনা হতে পারে, কিন্তু এখন তো সে খুব শক্ত। সেই জন্য এই যে আইন শৃঙ্খলা ব্যাপারগুলো যেখানে প্রশ্নের মধ্যে পড়েছে, তারা যে শক্ত করে দাঁড়ায়, রাজনৈতিক দলগুলো তার পাশে দাঁড়ায়, কন্ট্রোল করা সম্ভব বলে মনে করছেন। আমি শুরুতে আসলে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকের দিনের যদি বৈঠকের কথা বাদ দিই, তাহলে কাল পর্যন্ত যে বিষয়টি সব থেকে বেশি সবাইকে আসলে নাড়া দিচ্ছিল সেটি হচ্ছে যে এই যে মবের শেষ হবে কোথায়, আক্রমণ, হামলা, এরপর শুরু হয়ে গেল অপারেশন ডেভিল হান্ট নিয়েও নানা ধরনের প্রশ্ন সেখানে ছিল। বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পরপরই ৬ থেকে ৮ আগস্ট যদি ৩২ নম্বরে বাড়ি ভাঙচুর করে পুকুর তৈরি করে মাছ চাষ করা হতো তবুও কেউ কিছু বলতো না। কিন্তু ৬ মাস পরে আমাদের এই চেতনাবোধ কেন এলো এটা বুঝতে হবে। আমরা যদি অতীতের ট্র্যাডিশন তৈরি করি তাহলে আগামী দিনে আপনার আমার বাড়ি ভাঙচুর হবে বলেও তিনি মন্তব্য করেছেন। অপারেশন ডেভিলান্ট এর পরপরই এসেছে। আমরা দেখেছি শুধুমাত্র যে ৩২ নম্বর ভাঙা হয়েছে তা নয়, দেশের বিভিন্ন স্থানে আমরা শহীদ মিনার ভাঙতে দেখেছি, আমরা ৪ নেতার সেটি ভাঙতে দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় এই যে ভাঙচুর, মব, এটি তো থেমে যাচ্ছে না। আজকে বইমেলায় এক ধরনের আক্রমণ হয়েছে, তৌহিদি জনতা নামে স্টলে আক্রমণ করা হয়েছে। এই পরিস্থিতিগুলো সামলানো কেন যাচ্ছে না বলে মনে করছেন? রাজনৈতিক দলকে আমার কাছে মনে হয়েছে যেমন এই বিশৃঙ্খলা ব্যাপারে কম বেশি একমত হয়ে তারা সোচ্চার হয়েছে। এই ঘটনাগুলো তাদেরকে সিরিয়াসলি দেখতে হবে। সেখানে সরকারের ভূমিকা প্রথম দিকে থাকবে। সরকার এতদিন নির্বিকার ভাবে ছিল, সব ব্যাপারে এক ধরনের গা বাঁচানো, গা সওয়া, পাশ কাটানোর একটা বিষয় ছিল। এখন কিন্তু সরকারও ওইভাবে নাই, সেও তার শক্ত স্ট্যান্ডটাই নিয়েছে এবং এটাই যথাযথ আমি মনে করি। কারণ মানুষ তো সরকারের উপর নির্ভর করে। যেমন বাজারে অবস্থা খারাপ হলে তারা সরকারকেই দুষবে, তো সরকারকে দুষলে পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলো জড়িয়ে যাবে, কারণ এই সরকারের প্রতি রাজনৈতিক দলরা যুক্ত আছে এবং ছাত্র জনতার সরকার বলে সবাই মনে করে। তাহলে পর সবাই তো এক জায়গায় জড়াই যাবে। তো বাস্তবতাটা কি, যেমন গয়েশ্বরচন্দ্র রায় যেটা বলেছে, যখনকার কাজ তখন করতে হয়। এটা অন্য সময় চিকিৎসা ক্ষেত্রেও দেখা যাবে যে আজকে যে ডোজের ওষুধ খাওয়ানো দরকার, এটা 3 দিন পরে খেলে তো কাজ করবে না, আজকে দিতে হবে। তো রাজনীতি তো বিজ্ঞান, রাজনীতি পলিটিক্যাল সায়েন্স, এটা তো সাহিত্যের কবিতা না যে আপনি এটা নিয়ে যা খুশি তাই করবেন। এটা খুব নির্মম। এই রাজনীতি বুঝতে কি যারা প্রতিনিধিত্ব করছে ছাত্রদের, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন, জাতীয় নাগরিক কমিটির যারা আছে, এই রাজনীতি বুঝতে কি তাদের দেরি হয়ে যাচ্ছে বলে মনে করছেন? আমি এটা বলবো না। ছাত্র রাজনীতির যারা সমন্বয়ক বা এত বড় একটা পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে, তাদের ভিতরে এক ধরনের তারুণ্যের একটা ধর্ম আছে। সে কোনো কিছু মানতে চায় না, বাধা বন্ধনহীন থাকতে চায়। আসেন, আমরা যখন ছাত্র জীবনে ছিলাম, ছেলে কি মেয়ে উভয়ই প্রচলিত বিধান যেগুলো আছে তার বিপক্ষে দাঁড়ানোটাকেই তারা মনে করছে চ্যালেঞ্জ গ্রহণ করা। তো এই ধরনের ঘটনার চ্যালেঞ্জ গ্রহণ করতে গিয়ে দেখেন এই যে তরুণগুলো বুক চেতিয়ে শার্ট খুলে পিস্তলের সামনে, রাইফেলের সামনে, আগ্নেয়াস্ত্রের সামনে নিশ্চিত মৃত্যু জানে সে, তো এই মৃত্যু সে বরণ করে নিয়েছে। সাইদের ছবিটা দেখেন না, এই ঢাকা শহরে যেসব কি অদ্ভুত, এটাই তো তরুণের ভাষা। সেই তো তারা বুঝে আর না বুঝে ঘটনা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তারা প্রচলিত যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে ফ্যাসিবাদ বলেন, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বলেন, সেটাকে তারা ভেঙে ফেলেছে। তো ভেঙে ফেলার পরে তারুণ্যের ধর্ম, যেটা আমি বললাম, সবকিছুতে এক ধরনের অস্বীকারের ভাব থাকতে পারে। তো আমি তো সেইভাবেই তাকে দেখব। আমি তো তরুণ ছিলাম, আমি তো 90-এর গণঅভ্যুত্থানের একজন সৈনিক ছিলাম। তো স্বাভাবিক কারণে ওরা ভুল করছে, এটা বারবার বলার কোনো সুযোগ নাই। আর যারা এটা উস্কানি দিচ্ছে তাদেরও দায়িত্ব নিতে হবে। ওরা উস্কানির জবাব দিয়েছে, ভালো না মন্দ সেটা তো ইতিহাস বিচার করবে, সময় বিচার করবে, কিন্তু এই জবাবের একেবারে প্রয়োজন ছিল না। পদ্ধতিটা ভিন্ন হতে পারত, লাখো মানুষ নেমে আসতে পারত, সেটা অন্য আলোচনা। কিন্তু
তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করানোটা এটা যথাযথ হবে না। জি, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। রংপুর মিডিয়াপুকুর থেকে আলামিন। জি, বলবেন। এই সরকারের কাছে এই দেশের জনসাধারণের অনেক প্রত্যাশা, সেটা পূরণে কতটুকু সক্ষম, এবং যে 11টি সংস্কার কমিশন গঠন করা হলো, অনেকে রিপোর্টও প্রদান করেছেন, তার পরিপ্রেক্ষিতে দেশে ঐক্যের প্রয়োজন। তা না হলে তো সংস্কার ধোপে টিকবে না। সেক্ষেত্রে তাহলে আগে ঐক্যের সংস্কারে সরকারের অগ্রগতি বাড়ানো প্রয়োজন আছে কিনা, এবং অনেক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের মতানৈক্য আছে। আমার প্রশ্ন, যে যে বিষয়গুলোতে সরকারের এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হওয়ার সুযোগ আছে, সে বিষয়গুলো নিয়ে কাজ করা যায় কি না। আপনি থাকুন, আমরা বিরতির পর আপনার প্রশ্ন নিব। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন না আমাদের সঙ্গে, তার প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনতে পাচ্ছি। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি, বলবেন। আমাদের দুজন বিজ্ঞ আলোচক এখানে আছেন। আজকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বলেছেন যে যদি উভয় দল একমত হয় তাহলে নির্বাচন ডিসেম্বরের মধ্যে সম্ভব, কিন্তু যদি একমত না হয় তাহলে কি হবে? যেমন জামাত বলছে যে নির্বাচনের সম্পূর্ণভাবে সংস্কার সমাধান করে নির্বাচন এগোতে হবে, তাহলে কি হবে এখানে? জনাব সাইফুল হক, দুজন দর্শক ছিলেন বিরতির আগে আমাদের সঙ্গে, অনেকগুলো প্রশ্ন করেছেন। তারা রংপুর থেকে যিনি ছিলেন তিনি প্রশ্ন করেছেন যে এই সরকার আসলে অনেক প্রত্যাশার সরকার, কিন্তু তিনি কি আমাদের এই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন কিনা, বা কতটুকু সক্ষম হবেন? প্রথমত এটা সত্য যে আমরা 5 আগস্টের আমাদের অবিস্মরণীয় ছাত্র শ্রমিক জনতার যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান একটা হিমালয় প্রমাণ একটা প্রত্যাশার চাপ সরকারকে দিয়েছে। 16 বছরের একটা অবরুদ্ধ একটা স্বৈরতান্ত্রিক জাতাকল থেকে মানুষ যখন বেরিয়ে এসছে, স্বাভাবিকভাবেই মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মুক্তির অধিকারের অসংখ্য প্রশ্ন নিয়ে সরকারের যাত্রা শুরু। এবং এই সরকারকে একই সাথে আরেকটা দিক থেকে অবিস্মরণীয়, প্রায় সকল রাজনৈতিক দল যারা আন্দোলনের মধ্যে ছিলেন তাদের যে অকাট্য সমর্থন, এটা প্রায় নজিরবিহীন। এত বড় সমর্থন নিয়ে বাংলাদেশে খুব কম সরকারই কিন্তু ক্ষমতায় ছিল। ইতিমধ্যে 6 মাস পার হয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে সরকারের সাফল্য আমি নিশ্চয় উল্লেখ করব। কিছুটা ম্যাক্রো ইকোনমিক স্টাবিলিটির ক্ষেত্রে যদি বলি, সংস্কার কমিশনের উদ্যোগ এই ক্ষেত্রে বলি, সরকারের সদিচ্ছা নিয়ে আমার বড় কোনো প্রশ্ন নেই, বা আন্তরিকতা নিয়েও হয়তো আমি বড় কোনো প্রশ্ন বা আপত্তি তুলব না। কি তাদের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা, দূরদর্শিতা, বিশেষ করে কার্যকারিতার অর্থে, যেটাকে ইংরেজিতে বলে হল ইফেক্টিভনেস, সরকার কতখানি কার্যকারী হচ্ছে, মানুষের প্রত্যাশা পূরণে বাস্তব কতখানি তারা ভূমিকা পালন করতে পারছে, সেদিক থেকে সরকারকে পাস নাম্বার দেওয়াটাও বেশ কঠিন। পাস করার জন্য যে নাম্বার লাগে সে নাম্বার বেশ কঠিন। বাজার এখনও পর্যন্ত প্রায় বেসামাল পর্যায়ে, এখনও মানুষের খাদ্য গ্রহণ কমে গেছে, বাজার সামাল দিতে পারছে না। এখনও পর্যন্ত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়নি। ঢাকা শহর সহ দেশব্যাপী এক ধরনের রাজনৈতিক এবং সামাজিক যে নৈরাজ্য, তার এক ধরনের বিস্তার এবং বিস্তৃতি ঘটছে। সেটা পুলিশ প্রশাসন, যারা এই ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তারা চাকরি বাঁচানোর জন্য কিছু দায়িত্ব পালন করা ছাড়া পেশাদারিভাবে অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে আমরা সেরকম ভূমিকায় কিন্তু দেখছি না। আর শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য থেকে শুরু করে অসংখ্য জায়গায় বলা যাবে এক ধরনের আধা নৈরাজ্যিক পরিস্থিতি কার্যত চলছে। তো এটা তার মানে হচ্ছে সরকার রাজনৈতিক দলগুলোর সমর্থনকে তারা কার্যকরভাবে তারা এটাকে ব্যবহার করতে পারেন না, এক, অভিজ্ঞতা বা তাদের সক্ষমতার ঘাটতির জন্য। 2 নম্বর হলো যে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে যে পরিমাণ
জীবন্ত যোগাযোগ থাকা দরকার, পরামর্শ করা দরকার, বোঝাপড়া করা দরকার। 3-4টা গুরুত্বপূর্ণ ইস্যুতে মাঝে মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা বা দলগুলোর জন্য 10-15 মিনিটের আলোচনা ছাড়া বাস্তবে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের তেমন কোনো কিন্তু এনগেজমেন্টের জায়গাটা কিন্তু হয়নি। ফলে রাজনৈতিক দলগুলোর দিক থেকে যে সমর্থন সহযোগিতাটা সেটা কিন্তু আমরা কিন্তু দেখছি না। আর আপনি খেয়াল করছেন মব, এটা তো মব জাস্টিস না, মব ভায়োলেন্স যেটা চলছে, এই ভায়োলেন্সকে আমি কিছুটা বলতে পারি গত 5ই ফেব্রুয়ারি থেকে যে ঘটনা ঘটছে ঢাকাতে সরকারের নজরদারির ভেতরে, এবং মানুষের ধারণা হয়েছে সরকারের মধ্যে কোনো কোনো প্রতিষ্ঠান কেউ কেউ ঘটনাগুলো তারা ঘটতে তারা দিয়েছেন। তারা এক ধরনের পরোক্ষ মদদ যদি কাজ না করে তাহলে কিন্তু এত বড় ঘটনা ঘটতে পারে না, শুধু ঢাকাতে না, দেশব্যাপী। আরেকটা বলি হ্যাঁ, আহ্বান দিয়ে করেছেন, তাহলে আপনি আহ্বান জানানোর পরে সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব বিষয়টাকে গুরুতরভাবে নেওয়া। কোথাও আপনি তো মিডিয়ার মানুষ, এবং কোথাও পুলিশ প্রশাসন এই মবকে তারা কিন্তু বিরত রাখার জন্য বা এই তৎপরতা থেকে তাদেরকে বাইরে রাখার জন্য কোথাও তারা সক্রিয়ভাবে উদ্যোগ নিয়েছেন, এরকম কোনো দৃষ্টান্ত কোথাও কিন্তু দেখা যায়নি। তার অর্থটা কি? তার অর্থ মানে সরকারের মধ্যে সমন্বয়হীনতা, কেউ হয়তো করতে দিয়েছেন, কেউ হয়তো চান নাই। আবার আপনি দেখেছেন কারা এটাকে সামাজিক গণমাধ্যমে এটাকে ঘোষণা দিয়ে কারা এটা করেছেন, 5-7-10 ঘন্টা সরকারের হাতে সময় ছিল। আমরা কাউকে দেখলাম না যে এই মবের বিরুদ্ধে দাঁড়াতে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করবার জন্য। এরপরে আপনি গোড়া কেটে যদি আপনি আগায় যদি জল ঢালেন, পানি ঢালতে গেলে ওই গাছকে কিন্তু বাঁচানো যাবে না। সরকার পরবর্তী স্টেটমেন্ট যেগুলো দিয়েছেন কিছুটা বলেন দায়িত্ব এড়ানোর জায়গা থেকে, এবং কিছুটা দায়সারা গোছের যে বক্তব্য দিয়েছেন, মানুষ যেটাকে গ্রহণ মানুষ করেনি। তাতে কি হয়েছে? আগে আমরা বলতাম এখন একটা দুর্বল সরকার, মানুষ এই সরকারকে দেখছে এটা দুর্বল সরকার। এর সঙ্গে যুক্ত হয়েছে সরকার দেশ চালাতে পারছে না। আপনি যেটা একটু আগে বললেন না, বিএনপির না গয়েশ্বর রায়, তিনি যেটা বললেন, অভ্যুত্থানের পরপরই যখন মানুষের আবেগ উচ্ছ্বাস থাকে, যখন মানুষের পাল্টা আক্রমণে যখন এক ধরনের রিটেলিয়েশনের মনোভাব কাজ করে, তখন যেটাকে রাজনৈতিকভাবে জায়েজ করতে পারেন, 6 মাস পরে একটা সরকার দায়িত্ব নেবার পরে তাদের নাকের ডগায় চোখের সামনে ঘন্টার পর ঘন্টা 2 দিন 3 দিন ধরে এসব ঘটনা সংগঠিত হচ্ছে, সেটা দায় দায়িত্ব কিন্তু সরকারের উপরেই কিন্তু বর্তাবে। এবং এটা সরকার কেন করতে দিয়েছেন তার কোনো ব্যাখ্যা কিন্তু আমি কিন্তু বলতে পারবো না। কিন্তু যেটা হয়েছে, সরকারের প্রতি মানুষের কিন্তু গণ অনাস্থাটা কিন্তু বেড়েছে। তাহলে এই সরকার কি দেশ চালাতে পারছে না? সরকার কি নৈরাজ্য সামাল দিতে পারছে না? তাহলে এই সরকার কি আরও চললে এরকম মবের এরকম তৎপরতা দেশব্যাপী কি ছড়িয়ে পড়বে? তাহলে আমরা কি এরকম একটা সংঘর্ষের প্রশ্ন যাচ্ছে, এগুলো কিন্তু ভালো বার্তা দেয়নি। এখন উচিত হবে দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে এই জিনিসটা চলতে পারে না, সুতরাং এনাফ ইজ এনাফ, এটাকে এখনই বন্ধ করা দরকার। সরকার যদি পলিটিক্যাল সিদ্ধান্ত নেয়, আমি মনে করি দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে সরকার প্রশাসনকে ডাইরেকশন দেওয়া করে সবই কিন্তু সমাধান করা সম্ভব। আর 2টি প্রশ্ন ছিল রংপুর থেকে জেনেছিলেন, তার একটি প্রশ্ন ছিল যে 11টি সংস্কার কমিশন তৈরি করা হয়েছে এবং সংস্কার কমিশনের প্রেক্ষাপটে আসলে ঐক্যের প্রয়োজন। এই ঐক্যমত্য তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে যে ঐক্য তৈরি করা, সেটার জন্য সরকারের কাজ করা উচিত বলে তিনি মনে করেন। সেই কাজগুলো আসলে সরকার করছে কিনা সেটা নিয়ে তিনি জানতে চেয়েছেন। আরেকজন দর্শক ছিলেন, তিনি রাজবাড়ী থেকে প্রশ্ন করেছেন যে যেমনটি প্রেস সচিব আজকে বলেছেন যে রাজনৈতিক দলগুলো একমত হলে তার প্রেক্ষিতে ডিসেম্বর নির্বাচন হতে পারে। তিনি বলছেন যদি একমত না হয় সেক্ষেত্রে কি হবে? এটা কিন্তু একটু আগে আমরা দুইজনই, জনাব সাইফুল হক সাহেব বলেছেন, আমিও বলেছি, সরকারের যে দায়িত্বগুলো পালন করার দরকার ছিল, মানে সেই পালনের বিষয়টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে অব্যাহতভাবে যোগাযোগের মধ্য দিয়ে এক ধরনের সামনের দিকে এগিয়ে যাওয়ার ব্যাপার ছিল, সেটা অনেকটাই হয় নাই, এটা বলা যায়। হলে আজকে যে কথাগুলো সামনে চলে আসছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে, ওইভাবে কথা হতো না। সরকার উদ্যোগী হলে রাজনৈতিক দলগুলো তো বসেই আছে সরকারকে সমর্থন করার জন্য, একেবারে এমনভাবে বসে আছে। এর আগে গত 53 বছরে কোনো সরকার, নির্বাচিত সরকারও, মানে বিপুল সংখ্যাগরিষ্ঠ সরকারও এত সমর্থন পায় নাই।
কেন তার এ ধরনের সমর্থন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এ ধরনের সমর্থন তারা কেন নিচ্ছে না? কেননা সবসময় আমরা আলোচনার টেবিলে যেটি দেখছি যে সরকারের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব রয়েছে, তাহলে সেই অভিজ্ঞতাগুলো কেন তারা শেয়ার করছে না? কি মনে হয় আপনার? তাদের তো কিছু রাজনীতির একেবারে বাইরের মানুষও বলবো এমনও না, সরাসরি তারা রাজনীতি করেননি, কিন্তু তারা যে সব ক্ষেত্রে কাজ করেছেন, দেশের স্বার্থেই কাজ করেছেন, মানুষের স্বার্থেই কাজ করেছেন, কিন্তু রাজনীতিতে সরাসরি ছিলেন না। আর অনেক বিষয় আছে আপনার সরাসরি থাকাও লাগে না, রাজনীতি দলগুলোতে তাদের সঙ্গে আছে, তাদের সঙ্গে কথা বললে তো বাস্তব বিষয়টা চলে আসে। সেই জন্যে ওই প্রশ্নকর্তা যেটা বলেছে রাজনীতি দলগুলো, অর্থাৎ রাজনীতি দল নিয়ে তার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে সরকারের কার্যক্রম নিয়ে কেন তারা করছে না, এটা সেও বিস্মিত হয়েছে। আমি তাকে ধন্যবাদ দিই। আর ঐক্যমত্যের বিষয়টি নিয়ে কি জানবো, যে ঐক্যমত্য যদি না হয় ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেক্ষেত্রে নির্বাচনের কি হবে? আমি ওই প্রেস সচিব সম্বন্ধে একটু বলছি, এই অনুষ্ঠানেই বলেছে, আর নতুন করে বলতে চায় না। ছলচাতুরি ভালো ফল বয়ে আনে না, বাস্তবতা নিরিখে এগিয়ে যাওয়া ভালো। এই আমি এখন দুদফা যদি বিরক্তি প্রকাশ না করেন, আমরা ছোটকাল থেকে সবাই আমরা কিন্তু পড়ে এসেছি, রাজা যত বলে পারিষদ বলে তার শতগুণ। রাজার চারপাশে যারা থাকেন তারা নাকি শতগুণ বলেন। এটা হচ্ছে অনাদিকাল থেকে, কিন্তু এটা হলো একটা ধর্ম আর কি। সেজন্য আধুনিক যুগে পারিষদদেরকে একেবারে পরিষ্কার করে বলা হয়, আপনাদের কাজ হচ্ছে এইটুকুই, একটা শব্দ বাড়তি না, একটা শব্দ কমতি না। এটা করতে গেলেই কিন্তু সংকটের জায়গাটা বাড়বে। আর বাংলাদেশের মতন একটা জটিল পরিস্থিতিতে অতি সাবধানে শব্দ বাক্যের প্রয়োগ না হলে এটা অনেক সময় কিন্তু আত্মঘাতী হয়ে উঠতে পারে সরকারের জন্য এবং পুরো দেশের জন্য। সব থেকে বিপদ ডেকে আনতে পারে, ভালো একটা কাজ নষ্ট হয়ে যেতে পারে শুধু কথার অস্থিরতার কারণে, সেই মানুষের বিরক্তি সৃষ্টি করা রাজনৈতিক দলগুলো। কারণ তারা বসের সঙ্গে, প্রধানের সঙ্গে বা প্রধানের সহকারীদের সঙ্গে কথা বলছেন, তিনি কোনো স্টাফদের সঙ্গে কথা বলা যায়নি, জবাবটা তারাই দিয়েছেন। তো স্টাফ কেন এই কথাটা বলবেন, তার ব্যক্তিগত সহকারী কেন এই কথাগুলো বলবেন? বিষয়গুলো এমনভাবে যদি মানে দেখি, তাহলে এটি করা ঠিক হচ্ছে না। জি, আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে আরেকটি বিরতিতে যেতে চাই, সেটি হচ্ছে যে অপারেশন ডেভিল হান্ট যেটি শুরু হলো, সেটিতে ইতিমধ্যে ১,৫০০-এর বেশি আটক হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বলেছেন যে ছাড় পাবে না রাঘব বোয়াল জনপটি, কেউ ছাড় পাবে না। ডেভিল হান্ট নিয়ে নানান প্রশ্ন উঠছে, সেটি হচ্ছে যে এর আগে অনেক ধরনের আসলে হান্ট এরকম অপারেশন করা হয়েছে, কিন্তু সেটার সফলতা নিয়ে প্রশ্ন ছিল, এবং সেই সাথে এখন বলা হচ্ছে যে আইনের যেন ব্যত্যয় না ঘটে, যাদেরকে ধরা হচ্ছে সেখানে যাতে নিরীহ মানুষের সেখানে ক্ষতি না হয়। আপনার কাছে মনে হয় কিনা যে আইনের ব্যত্যয় ঘটতে পারে, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে কিনা? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন অপারেশন ডেভিল হান্ট নিয়ে, তিনি বলেছেন যে ছাড় পাবে না রাঘব বোয়াল চুনোপুটি। সেটি নিয়ে প্রশ্ন উঠছে যে আসলে এইরকম একটি অপারেশন সেখানে আইনের ব্যত্যয় ঘটতে পারে কিনা, যারা নিরপরাধ আছে তারা এর মধ্যে আক্রান্ত হতে পারে কিনা, সেই প্রশ্ন উত্তরটি একটু নেই। এই শব্দটা রাঘব বোয়াল চুনোপুটি এগুলো আমরা শুনেছি আগে, এবং সেই শোনা, সেই সময়ের ঘটনা যদি সামনে নিয়ে আসি না, খুব খারাপ লাগবে, যে কোনো মানুষের খারাপ লাগবে। ওই সময় তো আমাদের পিছনে পুলিশ ধাওয়া করছে, তারপরে মানে সেই মিলিশিয়ারা ধাওয়া করছে। তো সেই সঙ্গে আমি রাজনীতি করতাম, কিন্তু আমার পুরো পরিবার রাজনীতি করতো না, তারা আমাদের সঙ্গী, আমাদের পরিবারভুক্ত, তারাও যে নির্যাতনের মুখোমুখি হচ্ছে। মানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা অধিকাংশ ক্ষেত্রে। আমি একটা ছবি দেখাতে পারি আপনাদেরকে, আমাকে একজন পাঠিয়েছে, এটা আমারই পাশের জেলার ঝিনেদার। মানে 15 সালের এই ছবিটা, বাবাকে পায়নি বিএনপির নেতা, তাকে পায়নি, তার 11 মাসের মানে বাচ্চাটাকে জেলখানার হাজতখানার মধ্যে এনে রেখে দিয়েছে বাবাকে ধরার জন্য। অনেক বাসায় মেয়েকে ধরে আনছে, বাবাকে পায়নি, মাকে ধরে আনছে, বাবাকে পায়নি, পিতাকে ধরে আনছে। আমাদের মূল বিষয়টি হচ্ছে শয়তানকে ধরা, কিন্তু শয়তানকে ধরতে গিয়ে শয়তানি করাটা বোধহয় ঠিক হবে না, এর দিকে লক্ষ্য রাখতে হবে। নিঃসন্দেহে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা মানে স্বাভাবিক সুন্দর করার জন্য যা যা পদক্ষেপ সেগুলো নেওয়া যেতে পারে,
সেই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোর সমর্থনও আছে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব সাইফুল হক। শয়তান ধরতে গিয়ে নিরপরাধ কেউ যেন ধরা না পড়ে, সেই প্রসঙ্গে কি বলতে চাইবেন? আমি প্রথমে বলতে চাই যে আমাদের যারা বড় বড় ডেভিল, তারকা ডেভিলরা তো বহু আগেই তারা দেশ ছেড়ে তারা পালিয়েছে, সেটা নিয়েও নানান প্রশ্ন আছে। এবং পরবর্তীকালে গত 6 মাসে এরপর অসংখ্য ডেভিলরা, যাদের নামে সুস্পষ্ট খুনের অভিযোগ থেকে শুরু করে দুর্নীতির এবং সন্ত্রাসের ব্যাপারে যাদের নামে অভিযোগ আছে, তারাও ইতিমধ্যে অনেকে তারা কিন্তু দেশ ছেড়ে গেছেন এবং অনেকে ম্যানেজ করে নানাভাবে তারা কিন্তু এখন আছেন। তো গত 6 মাসে এই অভিযান দরকার ছিল আরও 6 মাস আগে, 5 মাস আগে, 4 মাস আগে এটা। তো এটা ইতিমধ্যে 5 তারিখ থেকে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, আমি ইতিমধ্যে মানুষের মতামত নিচ্ছিলাম, অনেকটা হচ্ছে সরকার নিজের দায় এড়ানোর জন্য এ ধরনের তৎপরতা শুরু করা হয়েছে। তারপরও দেরিতে হলেও আমি এটাকে স্বাগত জানাই। 1, 2 নম্বর হচ্ছে এটা করতে যে সত্যি সত্যি যেটা বললেন, রাঘব বোয়ালরা তো অধিকাংশ ধরাছোঁয়ার বাইরে, ওই যে বললাম তারা অধিকাংশ ম্যানেজ করে তারা আছেন, ম্যানেজের বাইরে যে তাদেরকে আইনের আওতায় আসবেন কিনা সেটা গুরুত্বপূর্ণ। আর যেটা একটু আগে দুদুভাই যেটা উল্লেখ করলেন, এর আগের যৌথ বাহিনীর যে সমস্ত অভিযান, এগুলোর ব্যাপারে অভিজ্ঞতা খুব বেশি ভালো না, এবং এগুলো অনেকগুলো ক্ষেত্রে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার জন্যে এর আগে যৌথ বাহিনীর অভিযানের নামে বিভিন্ন অভিযানগুলো কার্যকর হয়েছে। একজনকে ধরতে যে পুরো পরিবার কিন্তু নির্যাতিত হয়েছে। সুতরাং আপনি এগুলোর এই বিষয়গুলো বিবেচনার মধ্যে রেখে যদি কাজ করা, তাহলে কিছু সুফল হয়তো আসতে পারে। অসংখ্য ধন্যবাদ জনাব সাইফুল হক, ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু আমাদের এই আয়োজনে আসবার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।